সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের বলবো বিয়ের নামে এক প্রতারণার গল্প। পপি বেগম রাজশাহী জেলার তনুর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে একটি চাকরি নিয়ে বসবাস করতেন। রং নাম্বারে তার সাথে পরিচয় হয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজাগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়া। ওই ফোনের পরিচয় সূত্র ধরেই একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিল্লাল এবং পপি বেগমের। এক পর্যায়ে তিনি পবিত্র কাবা শরীফের সামনে গিয়ে পপি বেগমকে বিয়ে করবেন বলে ওয়াদা করেন। সেই ওয়াদা অনুযায়ী সৌদি আরবে বিয়ে হয় দুজনের। তারপরই শুরু হয় বিল্লাল মিয়ার প্রতারণার ফাঁদ। পপি বেগম কিভাবে সেই প্রতারণার শিকার হয়েছেন তা নিজের মুখেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন। আসুন দেখে আসি সেই প্রতারণার গল্পের অংশবিশেষ। আমার বাড়ি রাজশাহী। সৌদি আরবে যাওয়ার পর বেল্লাল নামে এক ছেলের সাথে আমার মোবাইলে রং নাম্বারে পরিচয় হয়। একটা নাম্বার ব্লক মারার পরে পারি না যখন, তখন আমি রিসিভ করতাম, কথা বলতাম। আমি বলতাম যে আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেলে মেয়ের জন্য প্রবাসী আসছি। বলতেছে সমস্যা নাই, দেখো আমি দেশে আসছি, ভাইয়েরা আমাকে বিয়ে দেয় না। তখন বলতেছে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম যে শুনেন, আমি কিভাবে তিনটা ছেলে সন্তান নিয়ে আপনার কাছে বিয়ে বসবো আর আপনি ভাত দিবেন? তখন বলছে না আমি দিব, তাই আমি শিওর না। তখন উনি মক্কায় গেল, মক্কায় যায় তখন ভিডিও করলো, করে আমাকে যখন দিল তখন আমি এমনিতে আমি নত হয়ে গেছি ওনার কাছে। দেখ আমি বার আর আমার সামনে আইলাম, আমি আর আমা আইসি আবারও ওরা আইয়া কইরাম যে আল্লাহর ঘর এখান দেখ, আল্লাহর ঘর। আমি অনাইয়া কইরাম যে আমি জীবনে কোনো দিন আর আমার লাইফে কোনো দিন আর আমি কোনো জাতর মেয়ের লোকে মারতাম না, নিজের আত্মীয় ছাড়া সব লোকে মারতাম না। আর কইরাম যে আমি তোরে লাইফ সঙ্গী করতাম, আমি তোরে বিয়া করবো আল্লাহর খাবার সামনে। আমি তোকে কইরাম আর কি তা কইতাম। তখন আমি মত দিছি যে হ্যাঁ আমি বিয়ে করব। কোন পর্যন্ত তার সাথে আপনার সরাসরি দেখা হয়নি? না, দেখা হয়নি। তখন উনি সম্রাট নামে এক লোক, ওর বন্ধু, ছোটবেলার বন্ধু, তখন ওনার গ্রুপ আছে, ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলে যে বেল্লাল ভাই ওটা কে? তখন বলতেছে আমার সহধর্মিনী। এই কথা যখন বলছে তখন বলছে যে তাহলে আমি বিয়ে দিয়ে দিই। এর বাড়িতে মার্ডার কেসের আসামি চুন খাইতে ও যাইতে পারে না। আল্লাহর শরীয়ত মতামত কবুল আমি বলছি, ও বলছে, কিন্তু কাগজ ও যাওয়ার সময় কাগজ নকল করছে, করে নিয়ে গেছে। আমি লেখাপড়া জানি না, তো কাগজ আমাকে দিছে, ও খালি হাসে। বিয়েটা যখন হয়েছে তখন সে বাংলাদেশে? হ্যাঁ, সে বাংলাদেশে আর আমি সৌদিতে। মোবাইল প্রথম কথাবার্তা যখন হয় তখন সে সৌদিতে? হ্যাঁ, তখন সৌদিতে। আচ্ছা, তারপরে কাগজটা নিয়ে গেল? হ্যাঁ, কাগজ নিয়ে যাওয়ার পরে তখন বলে যে আমি তোমার সাথে দেখা করব। তখন আমি আমার মালিককে বললাম যে দেখো আমি বিয়ে করছি, আমার স্বামী আসবে। তখন আমার কফিল খুব ভালো ছিল, মহিলা খুবই ভালো ছিল, ওকেও খুব ভালোবাসতো। স্বামী হিসাবে আপনার কফিলও চিনতো তাকে? হ্যাঁ, আমার স্বামী হিসাবে আমার কফিলও চিনতো। তারপরে ওই জায়গায় বাঙালি মহিলা আছে, অনেকগুলা মহিলা আছে। এই মরিয়ম ছিল, শরীফা কেসের সাক্ষী আছে, আর ওর ফুফাতো ভাই ছিল। তারপরে বিয়ে হওয়ার পরে আস্তে 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 তখন বলে যে তুমি ছেলে মেয়ের সাথে কথা বলবা না। তখন আমি কই কেন? মেয়ে আমার জান, ছেলে পরের হিসাব, আমি মেয়ের সাথে কথা বলবো। তখন কই শোনো, তুমি যখন আমার পরিবারে যাবা তখন তো তুমি কথা বলতে পারবা না। আর আমার পরিবারের কাছে আমি লুকায় রাখছি যে তুমি অবিবাহিত, এটা কিন্তু সত্যি কথা। আর ওর পরিবার জানতো না যে আমি সৌদি আরবে। ওরা কথা বলছে, ওর পরিবার থেকে কে আপনার সাথে কথা বলছে? ওর মা কথা বলছে, ভাই কাহার, কাদের, রাজিয়া, তারপরে ওর বড় বোনের নাম হলো হেলা। আর ওর বড় বোনের বিয়ের মধ্যে আমি টাকা দিছি, ওর এলাকার সবাই জানে। তারপরে টাকা এইভাবে নিতে নিতে ওই যখন সই দিতে গেল তখন বলে যে আমার বাড়ি করতে হবে, বাড়ি না করলে তোমাকে আমি কোথায় নিয়ে রাখবো? তে আমি বলি তোমার ভাইয়েরা মাইনা নিবে? তা কয় আমার ভাইয়েরা ভাত দিবে না, আমি ভাত দিব তোমাকে। আমি বলছি ঠিক আছে, তুমি ভাত দিবা। এই কথা বলার পরে তখন বলে যে আমার আপার আইডিতে টাকা দাও, ভোটার আইডিটা দেয়, টাকা দাও। তখন আমি ওই ভোটার আইডিতে টাকা দিতাম। তারপরে কাহারের
বিকাশ নাম্বারে টাকা দিতাম। ওই নাম্বারগুলো আছে, নাম্বারগুলো কিন্তু বন্ধ। আপনি কত টাকার স্যালারি পাইলেন? আমি স্যালারি পাইতাম ওই জায়গায় 1500 পড়তো, আর মধ্যে মনে করেন কিছু বকশিস আছে, তো ওই টাকাটা সহ ও মানে হিসাব করে রাখতো। আর প্রত্যেক মাসে বেতন পাওয়ার পরে তারে আপনি দেয়া দিতেন? হ্যাঁ, মাসে কিরকম কত পরিমাণ টাকা? মাসে মনে করেন প্রতি মাসে যদি ওর আর্জেন্ট লাগতো, ওর ভাইয়ের ওই কাহারের বিকাশ নাম্বারে নিত, তারপরে রুমান ওর ভাগনা, ওর ভাগনার নাম্বারে নিত, সুমাইয়া ওর ভাগ্নি, ওগুলা নাম্বারে নিত। কিন্তু আমি মূর্খ বলে আমি লিখতে পারিনি। কত বছর যাবত দিয়েছেন তারে আপনি? 6 বছর, পুরো 6 বছর? পুরা 6টা বছর আপনার দিছি। কাছে আর কোনো টাকা রাখেন নাই? আমি কোনো দিন একটা টাকা নিয়ে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসিনি ভাই। শুধু এই যে এই বোরগাটা দেখতেছেন, এটা আর কালো এক জোড়া জুতা। দেশে কবে আসছেন? আমি ফেব্রুয়ারির 20 তারিখে আসছি। আর আমার 4টা মোবাইল নিয়ে আসছি, একটা আইফোন, একটা স্যামসাং 2টা, আর আমার হাতের মোবাইলটা আর আমার পাসপোর্টটা এয়ারপোর্টে চুরি হয়ে যায়। আচ্ছা। চুরি হয় মানে ও লোক দিয়া ও করাইছে। আচ্ছা, আপনার কি ধারণা আছে যে এই 6 বছরে কত পরিমাণ টাকা আপনি কত রাখছেন? পরিমাণ মনে করেন 45, 60, আবার দেখেন গা 35 এরকম আসতো মাসে, কিন্তু মাসে দিতাম না। যখন ওর আর্জেন্ট দরকার লাগতো, হয়তো বিকাশে 1 মাসের টাকা দিতাম, এছাড়া টাকাটা আমার হাতে রাখা দিতাম। ও যখন যাইতো 2000, 3000 নিয়ে আসতো। আপনার ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু আপনার স্বামী না, ও কোনোদিন কিন্তু আপনি উল্টা আপনার কাছ থেকে সে নিতেছে, এতে কি আপনার কখনো কোনো সন্দেহ হয়নি? না, আমার কখনো কোনো সন্দেহ হয়নি ভাইয়া, আমার কখনো কোনো সন্দেহ হয়নি। আমি কখনো আমার ছেলে মেয়ের টানও আমি টানিনি, আজও টানিনি। আমি ত্যাগ করছি। আর ওই কাবাতে নিয়ে আমাকে কসম করাইছিল যে তুই কখনো ছেলে মেয়ের কাছে যাইতে পারবি না। এই তার জন্য জন্য আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার সাথে তার যোগাযোগ আছে কিনা? না, তার সাথে যোগাযোগ নাই। আমি কেস করছি। বাড়িতে যেদিন গেছিলাম সেই দিন ওর কাহার কাদেরের সামনে, ওটা হলো বাড়িটা ছিল রিয়াজুলের বাড়ি, মানে এরকম ঘরের মধ্যে বন্দি করে 2-3 জনে আমাকে ওই জায়গায় থেকে বিদায় করছে। ওই দিনে ওই মুহূর্তেই বলক মারছে, আজও বলক আছে। ওর ভালো করছি, ওর পরিবারের ভালো করছি, কিন্তু ওই এই বেইমানিটা, প্রতারণাটা কেন করলো আমার সাথে? আমি আর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি টাকা কোনো জায়গায় দিতে পারতেছি না, আমি সুষ্ঠু বিচার পাইতেছি না। আমি এক বাসায় কাজ করি, আচ্ছা। সেখানেও মনে করেন তাদের কাছে লোক পাঠায় যে এই মেয়ে রাখলে তোমাদের সমস্যা হবে। চাতকে আছে? আমি চাতক আছি আজ মনে করেন 8-9 মাস। চাতকে আসছেন কেন মূলত? আমি আসছিলাম ওনার বাড়িতে যখন গেছি ওই জায়গায় আমাকে নাকচ করা হয়েছে। তখন আমি থানায় আসছি, থানায় আমাকে বলছে তুমি কোর্টে যাও। চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানও বলছে তুমি কোর্টে যাও। ওরা পারেনি, বলতেছে ওরা খুব ডেঞ্জারাস মানুষ, ও মার্ডার কেসের আসামি, ও অল্প বয়সে ছেলে মাইরা, ও মানে পলাতক আসামি। আপনার এই স্বামীর জন্য আসছেন চাতকে মূলত? জি, হ্যাঁ, হ্যাঁ। এর জন্য এখানে এখন আমি আসেন? এইখানেই মানুষের বাড়িতে এখন বর্তমান আমি কাজ করি, খাই, এভাবে আমার দিন যাচ্ছে। মনে করেন আমার পেটের ভাতটা দেয়। আর আমি অনেকটা অসুস্থ, আমি সুস্থ না। আপনার ফ্যামিলি কেউ জানে এই বিষয়ে যে আপনি? আমার ফ্যামিলি, আমার দেশবাসী, ছেলে সন্তান সবাই জানে। আমার আগের স্বামী যে ওর জন্য আমাকে ডিভোর্সও দিছে, ডিভোর্স পেপারটাও তার কাছে আছে, আমি তাকে দিচ্ছি। ওনার জন্যই আমি এই জায়গায় আছি। তাই আমি আশা করি যে আমার বাকি দিনগুলা আমি এই চাতকেই কাটাবো।